নমস্কার, আমি স্বদেশ বন্দ্যোপাধ্যায় আবারও ফিরে এলাম। প্রথমেই সকলের কাছে একটা আবেদন আমি রাখব। দেখুন, যদি সত্যি আমাদের স্বদেশ বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তিগত সত্তা নয়, স্বদেশ বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড, বলতে পারেন নিয়মের পক্ষে, মরালিটির পক্ষে, এথিক্যাল জায়গা থেকে স্বদেশ বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড। স্বদেশ বন্দ্যোপাধ্যায় একক কোনো ব্যক্তি নন। তো সেই ব্র্যান্ডকে পরিচালনা করার দায়িত্ব, যদি প্রমোটিং এর কথা বলেন, আমি ভিউয়ার্স অনেক পাচ্ছি এবং ব্যক্তিগত চ্যানেল চালানোর লক্ষ্য কিন্তু এটা নয়। আমি আবার রিকোয়েস্ট করছি প্রত্যেককে, ব্যক্তিগতভাবে কোনো কিছু আর্ন করার জন্য বা কোনো কিছু পপুলারিটির জন্য চ্যানেলটা করা হয়নি, কেবলমাত্র সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরানোর জন্য। সেটা পক্ষ বিপক্ষ দু ধরনের মানুষের কাছেই আমি কৃতজ্ঞ। ভিউয়ের সাথে সাথে যেটা আমি চাইবো যে আপনারা অন্তত সাবস্ক্রাইব করুন, কারণ কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা কোনো মার্কেটিংয়ের জন্য চ্যানেলটি অবতারণা করা হয়নি, কেবলমাত্র শিক্ষাক্ষেত্রে সঠিকভাবে সঠিক মত প্রকাশের মাধ্যমের জন্যই চ্যানেলটির অবতারণা করা হয়েছে। তো প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি। প্রথমত, উশ্রেষার প্রত্যেক সদস্য এবং সদস্যদের আমার প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা মূলত গবেষক, অবশ্যই তাদের মধ্যেই কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে ছাড়া। দ্বিতীয়ত, ফ্যাক্ট পরিবারের প্রত্যেক সদস্য এবং সদস্যাকেও আমার প্রণাম এবং অনেক অভিনন্দন আপনাদের নতুন জীবনের জন্য। এবার আমি ফিরে আসি কিছু ব্যাপার নিয়ে আজকের এই আলোচনা। আপনাদের কাছে, বিশেষত যারা এই ফ্যাক্টের বিপক্ষে আছেন, বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন, যারা মূলত শিক্ষাক্ষেত্রে যুক্ত কিংবা বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, প্রত্যেকের নিজস্বতা আছে, প্রত্যেকের স্বতন্ত্রতা আছে। তো তাদেরকে আমি কতগুলি জিনিস শুধু প্রশ্ন করব যে তারা প্রকৃতপক্ষে কেন এর বিপক্ষে আছেন, কেন বিরোধিতা করছেন, সেটা কি সত্যিই কতটা ঠিক, বা রিভোকস অ্যাক্ট যে ক্ষেত্রগুলিকে, যে মডালিটিসগুলোকে এখানে তুলে এনেছেন, সেগুলোর সত্যিই কোনো বাস্তব গ্রহণযোগ্যতা আছে কিনা। একদম প্রথমে চলে যাই, উশ্রেষা এই সংগঠনটির মূল দাবি কি? উচ্চশিক্ষায় শিক্ষার মানোন্নয়ন? একেবারেই নয়। যদি আমরা ভেবে থাকি যে উশ্রেষা সংগঠনটি আন্ডার ওয়েস্ট বেঙ্গল সোসাইটিজ অ্যাক্ট এর আন্ডারে রেজিস্ট্রেশন পেয়েছে, একটা সংগঠন হতে গেলে সোসাইটিজ অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন পেতে হয়, 2019-এর একটি সংগঠন। ওনারা যদিও দেখিয়েছেন এটা একটা মূলত ইয়ুথ সংগঠন, যুব সংগঠন, এবং যাদের মূল দাবি বিশেষত গবেষকদের একটি সংগঠন, ওনাদের কথা অনুযায়ী যার দাবি হচ্ছে উচ্চশিক্ষায়, আমাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায়, যেটা আমরা বলছিলাম যে এই সংগঠনটির দাবি অনুযায়ী তাদের মূল দাবি গবেষক বন্ধুদের রিভোক ফ্যাক্ট প্রসেসটিকে বাতিল করে উচ্চশিক্ষাকে বাঁচানো, এবং সেই সমস্ত পোস্টে, যদিও খুব কন্ট্রাডিক্টরি তাদের কথা, তাদেরকে নিয়োগ করা। বাস্তবিকভাবে আপনারা একটু যদি চিন্তা ভাবনা করেন, এই কথাটির মধ্যে কোনো যুক্তি নেই। আমি যদি আপাত দৃষ্টিতে ধরেও নিই, এটা পরবর্তীকালে আমি আলোচনা করছি, যে ফ্যাক্ট এই পোস্টটি সাংবিধানিক, নৈতিক না অনৈতিক,
এর কথাও বলছি না, সাংবিধানিক না অসাংবিধানিক। যদি এটা লক্ষ্য হয় যে এই ধরনের ফ্যাক্ট পোস্টকেই বাতিল করতে হবে, তাহলে প্রকারান্তরে আবার ওই ফ্যাক্টে অন্তর্ভুক্তির জন্য নিজেদেরকে আবেদন করা, পেছনের দরজা নৈতিকভাবে যদি তারা সমর্থন না করেন, তাহলে ওই সমস্ত ফ্যাক্ট বন্ধুদের সরিয়ে দিয়ে তাদেরকে ওখানে নিয়োগ করতে হবে। এটা খুব বালখিল্যতার মতো একটা জায়গায় চলে যাবে। তো আমি ওনাদেরকে অনুরোধ করব, একসাথে বসে শিক্ষিত সম্প্রদায়কে নিয়ে বসে একটু এই ব্যাপারটা বিচার বিবেচনা করবেন যে আপনারা অ্যাকচুয়ালি দাবিটা কি করছেন। আপনারা রিভোক ফ্যাক্ট চাইলে ফ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্তিকরণ আপনাদের সম্ভবপর নয়। তাহলে দাবিটার মধ্যে সুস্পষ্ট একটা বাতাবরণ তৈরি করুন। কারণ যারা গবেষক বন্ধুরা যারা এখনো চিন্তা ভাবনা করছেন যে আপনাদেরকে সমর্থন করবেন, তাদের কাছে এই যুক্তিটা ঠিক গ্রহণযোগ্য নয় যে আপনারা একদিকে এসএসসিটি এই ক্যাটেগরিটার বিলোপ চাইছেন, আবার অন্যদিকে শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে আপনারা অনুরোধ করছেন যাতে ওই ক্যাটেগরিতে আপনাদের অন্তর্ভুক্তিকরণ করা হয়। তাহলে যে পোস্টই আপনাদের মতে অসাংবিধানিক, সেখানে আপনাদের অন্তর্ভুক্তিকরণ আপনারাই চাইছেন। এই জায়গাটা খুব কনফিউশন, একটা একটা খুব জটিলতার সৃষ্টি করছে মানে আপনাদের গ্রহণযোগ্যতা নিয়ে। এরপরে আপনারা বারংবার বিভিন্ন ক্ষেত্রে দাবি করে এসছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে আর অযোগ্য শিক্ষক চলবে না। ফ্যাক্ট আপনাদের ভাষায় অযোগ্য শিক্ষক। এবার আপনারা শিক্ষিত, আপনারা অবশ্যই, আমি কিন্তু গবেষক বন্ধুদের বলছি না, আমি কেবলমাত্র সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গর কথা বলছি যারা মূলত রিভোকস অ্যাক্টের নাম নিয়ে রাজনীতি করছেন। তো আমি সেটুকুই বলছি যে আপনাদেরকে এবং তাদেরকেও বলছি যারা ট্র্যাপড হচ্ছেন, তো আপনারা যে অযোগ্য শিক্ষক যে কথাটা বলছেন, অবশ্যই ফ্যাক্টকে ডিরেক্টলি করে তো বলছেন। তো ভারতীয় সংবিধান কিন্তু সেই সুযোগটি বা সেই পরামর্শ বা সেই রেকমেন্ডেশন, সুপারিশ আপনাকে দেবে না কোনোভাবেই, বা দেয়নি এখনো পর্যন্ত, যতটা আমরা সংবিধানটা জানি, যেখানে দাঁড়িয়ে আপনি একটা ক্যাটাগরিকে, একটা শ্রেণীকে, এসএসসিটি একটা ক্যাটাগরি, একটা ব্র্যান্ড, তার মধ্যে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকা বিরাজ করছেন। তার মধ্যে যেমন পোস্ট ডক করা টিচার আছেন, সেরকম মাস্টার্সে 92% পাওয়া শিক্ষক শিক্ষিকাও আছেন। সেখানে যেমন বিভিন্ন নামি দামি ইনস্টিটিউট থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, টপ ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ পেয়েছেন, ফেলোশিপ কমপ্লিট করেছেন, এরকম যেমন আছেন স্টেট ফান্ডেড বা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড, ইউজিসি ফান্ডেড, যেমন ফেলোশিপ কমপ্লিট করেছেন এরকম ক্যান্ডিডেট আছেন। সেরকম 60% পাওয়া, 55% পাওয়া জেনারেল ক্যান্ডিডেটও আছেন। তো জেনারেল কথাটা এই জন্যে বললাম কারণ সমস্ত কিছুর মিশ্রণ হচ্ছে এই ফ্যাক্ট, এসএসসিটি। তো এই এসএসসিটি ক্যাটাগরিকে আপনারা একটা একটা পার্টিকুলার ব্র্যান্ডকে হিউমিলিয়েট করছেন, অসম্মান প্রদর্শন করছেন, অপমানজনক কথা বলছেন। যতদূর আমি জানি যে এটা বৃহত্তর ক্ষেত্রে শিক্ষিত সমাজের এরূপ ভাব প্রকাশের সম্পূর্ণ পরিপন্থী। কারণ আমার অতি পরিচিত গবেষক বন্ধু বান্ধবীরাও অত্যন্ত এই ব্যাপারে লজ্জিত হয়েছেন, অত্যন্ত কষ্ট পেয়েছেন, মর্মাহত হয়েছেন। আমাদেরকে অনেক ক্ষেত্রে বলেছেন যে এরকম উশ্রেষা সংগঠনটির দাবির কিছু বক্তব্যকে যদি আমরা মেনেও নিই, দাবি নয়, যদি কিছু ক্ষেত্রে ওনারা সঠিক লজিকও বলেন, কিন্তু এতটাই আক্রমণাত্মক, এতটাই নোংরা ভাষার, কদর্য ভাষার ব্যবহার ওনারা করে থাকেন, এতটাই একটি শিক্ষক সমাজকে অসম্মান এবং অপমানে ভরিয়ে তুলছেন দিনের পর দিন, এতটাই কদর্য তাদের আক্রমণ, তাদের নিজেদের যোগ্যতা যারা আক্রমণ করছেন ব্যক্তিগতভাবে, তাদের কথা বলছি আমি, উশ্রেষা সংগঠনের কথা বলবো না। তো তাদের ন্যূনতম যোগ্যতাটুকু নেই।
মানে আপনারা বুঝতে পারছেন আমি কি মিন করতে চাইছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিপালিত তারা হয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ফেভার তারা পেয়েছেন, যারা ব্যক্তিগত আক্রমণ করছেন। এবং এমন অনেকজন আছেন, বিশেষত উত্তরবঙ্গ থেকে পরিচালিত হচ্ছে, যারা কেবলমাত্র পার্টির ক্যাডার। কেউ কেউ রেলের কর্মচারী, কেউ কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পদে আছেন, কেউ কেউ সামান্য একটি কলেজে এবং বদান্যতায় পাওয়া নেট এবং বদান্যতায় পাওয়া গেস্ট অতিথি শিক্ষকের চাকরি করেন কন্ট্রাকচুয়াল পোস্টে, ভাবেন নিজেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাদের বক্তব্য শোনা গেছে নেটটাও পাস করতে পারতেন না, সেটটাও করতে পারতেন না যদি সত্যি ইভ্যালুয়েশনটা ঠিকঠাক করে হতো বদান্যতায় পাওয়া। তো সেই সমস্ত মানুষেরা যেভাবে আক্রমণ করছে একটি সমাজের সুশিক্ষিত সুপ্রতিষ্ঠিত শ্রেণীকে, তাদের একটা দাবি থাকতেই পারে, তাদের কোনো কথার পরিবেশনা থাকতেই পারে, কিন্তু সেই পরিবেশনা করতে গিয়ে একটা ব্র্যান্ডকে তারা যেভাবে অপমান করছেন, অসম্মান করছেন, এই এখতিয়ার তারা বলেছেন যে আইনগত দিক কেন, সংবিধানও তাদেরকে এই এখতিয়ার দেয়নি। এবং আজকে তারা কম বেশি অনেকেরই বয়স প্রায় 30 বছরের কাছাকাছি বা তারও বেশি। তো আজ থেকে 8-10 বছর আগে যখন তারা সদ্য গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছেন, তখন যখন অতিথি অধ্যাপক বৃন্দ বা বৃন্দা ইন্টারভিউয়ের মাধ্যমে, সিলেকশন কমিটির মাধ্যমে যোগদান করেছিলেন, তখন তথাকথিত এই সমস্ত বুদ্ধিজীবী বা সোকল্ড গবেষক বা রিভোকস অ্যাক্টের মেম্বার, আমি গবেষক কথা বলতে চাইছি না, কারণ প্রকৃত গবেষণার সাথে যুক্ত যারা আছেন তারা কোনোদিনই এই ধরনের আক্রমণ প্রতি আক্রমণের গাথায় বিশ্বাসী নন, এবং তারা এই ধরনের বাক্যবাণ ব্যবহার করবেন না, যা অত্যন্ত শালীনতার সীমাকে অতিক্রম করে। তো তারা এতদিন এই উচ্চশিক্ষাকে বাঁচানোর তাগিদটা অনুভব করেননি কেন? তারা 2021-এর 2020 মাঝামাঝি থেকে এত ঝাঁপিয়ে পড়ার রসদ এবং একটি রাজনৈতিক দলের সমর্থক যারা, তাদেরকে ক্রমান্বয়ে ওয়েবিনারে এনে এনে বারংবার সেটাকে প্রকাশ করার চেষ্টা সরকারি ব্যর্থতা। দুটি ক্ষেত্র, একটি সরকারি বিরোধিতা করা যেন তেন প্রকারেণ, আরেকটি হচ্ছে বেশ কিছু জনের আখের গোছানো। এই দুটি কর্মক্ষেত্রকে সুপরিকল্পিতভাবে সুনিপুণতার সহিত তারা ব্যবহার করতে চাইছেন। এটা অনেক বন্ধু বান্ধবের কাছে খুব অনুমেয় এবং খুব পরিষ্কার। কারণ এই আন্দোলনের উৎপত্তি কিন্তু কোনোদিনই হয়নি, একটি বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে এই আন্দোলনের উৎপত্তি। এবং ভালো করে দেখলে বোঝা যাবে যারা বিভিন্ন পদে অভিষিক্ত আছেন সেই সমস্ত সদস্য এবং সদস্যরা প্রত্যেকেই একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার প্রত্যক্ষ প্রমাণ বারংবার দিয়েছেন। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে আমি বেশ কিছু গবেষক বন্ধুর সাথে কথা বলেছি, তো সেক্ষেত্রে আন্দোলনটা সঠিক কি ভুল এই ব্যাপারে আমার বলার কোনো এখতিয়ার নেই। আমি শুধু বলতে চাই যে আন্দোলনের মূল পর্ব থেকে এখনো অবধি তারা যে গঠনমূলক ওয়েবিনারগুলোকে সম্পন্ন করেছেন, তা বরাবরই সেই সমস্ত ব্যক্তিবর্গ দিয়েই করিয়েছেন যারা সরকার বিরোধী এবং একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট। সেই হিসাবে এখন সংঘাতটা দাঁড়িয়ে গেছে একটি বিশেষ রাজনৈতিক দল, সেটা কখনোই, হ্যাঁ রিভোকস অ্যাক্ট হতে পারে, বাট উশরেশা হতে পারে না। উশরেশা একটা স্বীকৃতি যেখানে গবেষকদের নাম জড়িয়ে আছে, তাই আমার অত্যন্ত খারাপ লাগছে ব্যাপারটায়। কারণ রিভোকস অ্যাক্ট থাকতে পারে, কারণ এটা একটি রাজনৈতিক দলের দাবি রিভোকস অ্যাক্ট, এবং একটি রাজনৈতিক ছাত্র দলের দাবি রিভোকস অ্যাক্ট। কিন্তু উশরেশা নামটি তো আমাদের
গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা সত্যি যোগ্য, তাদেরকে কোথাও কালিমালিপ্ত করছে। তাই আজকে আমার এই কথাগুলো বলা। তো কোথাও না কোথাও তাদের গ্রহণযোগ্যতা কিন্তু এই উশ্রেষার যারা নেতা নেত্রী আজকে একটা প্যারালাল জায়গায় কিন্তু চলে গেছে, একটা সুনির্দিষ্টকরণ হয়ে গেছে যে এরা একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট। এমনকি তারা যে সমস্ত সামাজিক মাধ্যম ও সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে রিভোকস অ্যাক্টকে প্রমোট করানোর চেষ্টা করছেন বা উশ্রেষা অফিসিয়াল নামক পেজটির মাধ্যমে প্রমোশনে ব্যস্ত, যেটা অল ইন্ডিয়া বেসিসে ছড়াতে চাইছেন, সেটা আর কিছুই নয়, সেটা এরা করতে চাইছেন যেটা, যে এটি এই সরকারের সব থেকে বড় স্ক্যাম এবং অনৈতিক। আমি পরে প্রমাণ দেব কতটা নৈতিক কতটা অনৈতিক। আমি জাস্ট ওনাদের দৃষ্টিভঙ্গি, ওনাদের ভেতরের ব্যক্তিগত পরিকল্পনার কথা আমি বলছি, যে উশ্রেষার গবেষণার নাম করে গবেষকদেরকে ব্যবহার করে ওনারা যেটা প্রমোট করতে চাইছেন অল ইন্ডিয়া বেসিসে, সেটা সরকার বিরোধী এবং সরকারি স্ক্যাম। অথচ ওই রাজনৈতিক দলটি আসাম সহ বিভিন্ন ওই শাসিত, তাদের শাসিত রাজ্যে অত্যন্ত নিপুণতার সহিত বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে রেগুলারাইজ করেছেন, যেটা পশ্চিমবঙ্গে হয়নি। তাদের স্যালারি ডিএ ব্যতীত বেসিক পে সমান দিয়েছেন এবং তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মর্যাদা দিয়েছেন। পাঞ্জাবের ক্ষেত্রেও যা হয়েছে সেটা হচ্ছে, যারা এতদিন কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করতেন প্রায় 21,600 টাকা পেতেন, বেসিক যেটা হয় জেনারেলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের, তো সেই বেসিকটা দেয়া হতো। এরপর যখন নতুনভাবে সিএসসি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, তারা কোর্টে কেস করেছিলেন যে নতুন রিক্রুটমেন্ট হবে না, তাদের থেকেই অ্যাবজর্ব করতে হবে। তো সেখানেও এই রিভোকস অ্যাক্টের মেম্বাররা একটা ভুল বাতাবরণ তৈরি করে রেখেছেন, ভুল বোঝাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীকে, গবেষক বন্ধুদের, যে হরিয়ানাতে কেস করেছে, পাঞ্জাবে ব্যান করে দিয়েছে, হাইকোর্ট এর বিরুদ্ধে রায় দিয়েছে। না বন্ধু, এটা সম্পূর্ণ ভুল, আপনাদের মিসগাইড করা হচ্ছে। কারণ নতুন সিএসসি যেটা হয়, পাঞ্জাব সার্ভিস কমিশন যেটা হয়, পাঞ্জাবের কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়, তো সেখানে যারা কন্ট্রাকচুয়াল ছিলেন অলরেডি বেসিক পে পেতেন, তাদের স্যালারি হাইক করার পরেও রেগুলার অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তখন তারা কোর্টে কেস করেছেন তাদেরকে অ্যাবজর্ব করার জন্য, যারা কন্ট্রাকচুয়াল ছিলেন। তো সেই জায়গায় কোর্ট স্টে অর্ডারটা ফেলেছে। তো এই হচ্ছে গ্রহণযোগ্যতা। তাহলে যে রাজনৈতিক দল পরের পর কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নীতিতে বিশ্বাস করেন এবং তাদেরকে সমকাজে সম বেতনের পক্ষপাতী, ইরেসপেক্টিভ অফ দেয়ার এলিজিবিলিটি কন্ডিশনস, তাহলে সেই দল অন্য একটি রাজ্যে যখন একটি রাজ্য সরকার যখন রেগুলারাইজ না করা সত্ত্বেও কিছু জনের ভাত কাপড়ের ব্যবস্থা করছেন, তাদেরকে যখন বাধা দেওয়ার চেষ্টা করছেন, তখন খুব স্বাভাবিকভাবেই মনে সন্দেহ জাগতে পারে যে তাহলে আসল কারণটা কি? আসল কারণটা কি গবেষকদের পাশে দাঁড়ানো, না রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি করা? তো এটা এটা নিয়ে আমি প্রত্যেক গবেষক বন্ধুদের বলবো, আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। নিশ্চয়ই গুগল থেকে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে পাঞ্জাবে অ্যাকচুয়ালি হরিয়ানাতে কি ঘটেছিল, আসামে কি ঘটেছে প্যারাটিচার থেকে। তাহলে বুঝতে পারবেন আপনারা যে আপনারা কোন রাজনৈতিক দলের ফাঁপড়ে পড়েছেন। তো এবং তাদের সঙ্গে আপনাদের যে ইন্টারমিডিয়েটর যারা আছেন, তাদেরকে আপনারা এই প্রশ্নটা তুলতেই পারেন যে আপনাদের গ্রহণযোগ্যতা তাহলে কিভাবে থাকবে, যেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে এগুলো করছে, সেখানে পশ্চিমবঙ্গে সে বিরোধিতা করছে। তাহলে এর প্রাসঙ্গিকতা, এই উশ্লেষার প্রাসঙ্গিকতা কোথায়? যাই হোক, আমরা এটাও দেখেছি যে রিভোকস অ্যাক্টের কিছু মেম্বার ভারতবর্ষের, বিশেষত বাইরের রাজ্যের বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন পরিপ্রেক্ষিত, বিভিন্ন ছবি পশ্চিমবঙ্গের ছবি বলে তুলে দিয়ে গবেষক বন্ধুদের বিভ্রান্ত করছেন। সেগুলো মূলত পিএইচডি মূলক ছবি। এগুলো আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন কোন রাজ্যের কি পরিস্থিতি, কি পরিপ্রেক্ষিত।
তো সেক্ষেত্রে এই যে প্ররোচনা, আমরা প্রত্যেকেই শিক্ষিত, সে ফ্যাক্ট কমিউনিটি হোক কিংবা গবেষক কমিউনিটি হোক, তো আমাদেরকে আমরা কোনোদিন আমাদের সত্তাকে ব্যবহার করতে দেব না, এটাই তো আমাদের অঙ্গীকার হওয়া উচিত। কিন্তু এনারা কিন্তু সমস্ত দিককে আজ অতিক্রম করে ফেলেছে। আজকে অপপ্রচার করছেন, অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কাদেরকে ব্যবহার করে? যারা জাতির মেরুদণ্ড, সেই গবেষক বন্ধুদের, যারা ভবিষ্যতের মেরুদণ্ড, সেই গবেষক বন্ধুদের। ফ্যাক্ট কমিউনিটি কোনোদিনই গবেষক, গবেষণা এই দুটো কমিউনিটিকে কিন্তু অশ্রদ্ধা করেনি, এখনো করেনি। কিন্তু রাজনৈতিক মতাদর্শে, মানুষ তো রাজনীতি করেন, তো প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। কিন্তু মতাদর্শকে পেরিয়ে যখন কেউ রাজনীতির যুদ্ধে নেমে যান, তখন বুঝতেই হয় ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। উশ্রেষার দাবি দেওয়া এখন একটি রাজনৈতিক দলের দাবি দেওয়ায় পরিণত হয়েছে। উচ্চশিক্ষাকে বাঁচানো যদি সত্যি এখতিয়ারভুক্ত হতো, তাহলে 19শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তা কেন? তারা তো রিভোক অ্যাক্ট চান, ফ্যাক্ট এই পোস্টার অবলুপ্তিকরণ চান। তাহলে কার স্বার্থে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কুচবিহারে তিনি যখন সফর করছিলেন, তখন জনৈক রিভোকস অ্যাক্টের নেতা শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে দরবার করেছিলেন তাদের যাতে ফ্যাক্টে অন্তর্ভুক্তকরণ করা হয়। এ প্রশ্ন আপনারা করতে পারেন আপনাদের নেতাকে। আজ যে নেতারা নেতৃত্ব দিয়েছেন তারাই একসময় অতিথি অধ্যাপক ছিলেন, এবং তখন তাদের কাছে এই পেশাটি অত্যন্ত সম্মানের ছিল। আজ হঠাৎ তারা তাদের পেশার বিরোধিতা করলেন কেন? কার্যকারণ ছাড়া তো কিছু হয় না, আপনারা প্রশ্ন করতে পারেন। তাদের কি কোনো আইনি অধিকার আছে যে সমগ্র শিক্ষককুলকে এভাবে অসম্মান প্রদর্শন করার? তারা কি এটা জানেন না যে তারা এটা করতে পারেন না? আসলে নয়। আপনারা খেয়াল করে দেখবেন, সেই সমস্ত নেতা নেত্রীরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন প্রথম দিকে, যখন সংগঠনটাকে তারা বাড়াতে চেয়েছিলেন। যখন সংগঠনটা সংঘবদ্ধ হয়ে গেছে, ঠিক না ভুল পরবর্তীকালে প্রমাণিত হবে, কিন্তু যখন সংগঠিত হয়ে গেছে তখন পুরোপুরিভাবে তারা আক্রমণ থেকে সরে এসেছেন। কাদের ব্যবহার করছেন? আপনাদের। একটা খুব সংক্ষিপ্ত কথা বলি, ব্যক্তিগতভাবে আপনারা 40%, 45%, 44%, 46% নিয়ে মাতামাতি করছেন। আপনারা কি জানেন বিভিন্ন কলেজে বিভিন্ন ক্ষেত্রে এক একটি কলেজের ফ্যাক্টের প্রোফাইল দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে? আপনারা কি জানেন বিভিন্ন কলেজে স্টার্টিংটা শুরু হয় 92% পিজিতে মার্কস দিয়ে, শেষ হয়েছে 81%-এ? আপনারা কি এগুলো খবর রাখেন? রাখেন না তো। তাহলে আপনারা যখন একটি পার্টিকুলার ক্যাটেগরিকে, এসএসসিটি একটা ব্র্যান্ড যেটা রিপ্রেজেন্ট করছে প্রায় 10,000-এর ওপর শিক্ষক শিক্ষিকাকে, সেখানে সেই একটি ব্র্যান্ডকে আপনারা অসম্মান প্রদর্শন করছেন, বারবার অপমান করছেন, সেটা কি আইনগত দিক থেকে আপনারা ঠিক করছেন? ওনারা, আমি আগের ভিডিওতেও বলেছি, ওনারা কিন্তু ওনাদের কাজটা করে দিয়েছেন। এবার আপনাদেরকে ব্যবহার করার পালা, ইউজ করার পালা। তো আপনারা কি জেনে শুনে ইউজ হবেন? এনারা যদি ফ্যাক্টের বিরোধিতাই করেন, ফ্যাক্টের অবলুপ্তিকরণই চান, তাহলে পিছন পথ দিয়ে ওই একই পথে সিএসসি না হয়ে ফ্যাক্টের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নাম দরবার করে এসেছেন কেন? যদি রিভোকেশনই চান, তাহলে তাদের হিসাব মতো প্রায় 24,000 যোগ্য প্রার্থী আছে। ধরে নিলাম আপনাদের ভাষায় অযোগ্য প্রার্থীর সংখ্যা 5,000।
তাহলে ওই 5,000 আপনাদের 24,000 যোগ্য প্রার্থীর মধ্যে কোন 5,000 প্রার্থী চাকরি পাবেন সে সম্পর্কে মাননীয় মাননীয়া রিভোকস অ্যাক্টের মেম্বারগণ কিছু ভেবেছেন? আপনাদের কথা অনুযায়ী এভাবে চাকরি পাওয়া যায় না। ফ্যাক্টদের পক্ষে তাও দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতাটুকু আছে। তাহলে মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে ওনার বাসভবনে গিয়ে সাদা কাগজে আপনাদের নাম, ফোন নাম্বার, আপনাদের যোগ্যতা, এই জিনিসগুলি তুলে দিয়ে তৈলমর্দনের প্রয়োজনীয়তাটা কি ছিল? তখন তো আপনাদের দাবি সেই রিভোকস অ্যাক্টই ছিল। তাহলে কোন ক্ষেত্রে আপনারা পেছনের দরজা দিয়ে গিয়ে আপনাদের জন্য তৈলমর্দন করে এলেন, সুপারিশ করে এলেন যাতে আপনাদের চাকরি হয়? তাহলে আপনাদের 5,000 চাকরি হলে বাদবাকি 19,000 জন যোগ্য প্রার্থীর চাকরি কিভাবে হবে বন্ধু? এই প্রশ্নটা রইল। আমরা গবেষকদের পক্ষে, গবেষণার পক্ষে, কিন্তু কোনোদিনই রিভোকস অ্যাক্ট বা উৎশ্লেষা নামক ওই রাজনৈতিক সংগঠনটির পক্ষে নই। আবারও আপনাদের বলছি, আপনারা আপনাদের গায়ে যে রাজনৈতিক রং লাগিয়ে ফেলেছেন উত্তরবঙ্গ থেকে, তা আপনারা কোনোদিনই ধুতে পারবেন না। গবেষকরা, প্রকৃত গবেষণা যারা করেন তারা আপনাদের স্বার্থে নেই। গবেষকরা, শিক্ষিতরা জানেন যে সব কিছুর ওপরে উঠে নিজেদের ভাত কাপড়ের দায়িত্বটা নিজেদেরকেই নিতে হবে। তাই আপনাদের পায়ের তলার জমি শক্ত করে আপনাদের রাজনৈতিক দাবি দাওয়াকে পূর্ণ করার জন্য তারা নিজেদেরকে কোনোদিনই ব্যবহার করবেন না। আপনারা একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় যে নোংরা রাজনীতিটা করছেন, তাতে আপনাদের ভালো হলেও প্রকৃত গবেষক বা গবেষণারত বন্ধু বা বান্ধবীদের কোনো দিনও কিছু ভালো হতে পারে না। 28শে জানুয়ারি 2019-এর ইউজিসির যে অধ্যাদেশ নিয়ে আপনাদের আজ মাতামাতি, যে ভুল বোঝাবুঝি আপনারা বোঝাচ্ছেন, সে সম্পর্কে বিস্তৃত আলোকপাত আমি করব লাইন বাই লাইন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি। 2019-এর অধ্যাদেশ নিয়ে আমি আলোচনা করব এবং আমি এটা কোর্টের রায়ের আগেই বুঝিয়ে দেব কেন ফ্যাক্ট বাতিল হবে না। আমি চাই ফ্যাক্ট বন্ধুদের থেকেও গবেষকরা আমার বক্তব্যকে মন দিয়ে শুনুন ও বুঝুন। ফ্যাক্ট আপনাদের বিপক্ষে নয়, বরং আপনাদের পক্ষেই কথা বলবে। আরও একটা কথা পরিশেষে বলতে চাই, সরকারি দায়ভার অস্বীকার না করলেও একথা জনসমক্ষে পরিস্থিতি অনুযায়ী বলা যায়, এই রিভোকস অ্যাক্টের মতো রাজনৈতিক কিছু সংগঠনের জন্যই এবং তাদের কর্মকর্তাদের জন্যই, এবং সর্বোপরি আপনাদের মতো কিছু মানুষ যারা সত্যি ব্যাপারটাকে অনুধাবন না করেই আগাম ক্ষতির কথা আঁচ করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, অংশগ্রহণ করছেন, সেই একই কারণে কিন্তু আপার প্রাইমারি আজও অধম। না হলে কিন্তু অনেকগুলি মানুষের চাকরি আজ হয়ে যেত। আমি সরকারের পক্ষে কথা বলছি না, সরকারির হতে পারে ঔদাসীন্যতা দায়ী একটা সময়, কিন্তু বর্তমান সার্বিক উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী বলতে পারি বন্ধু, কিছু বিরোধী চক্রী মানুষের অঙ্গুলি লেহনে কেসের দীর্ঘায়িত হওয়ার কারণেই কিন্তু আজকের এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। আমি আবার বলছি, হাত জোর করে সেই সমস্ত গবেষক বন্ধু বান্ধবীদের, আপনারা সত্যি ভাবুন, ফ্যাক্ট কি আপনাদের বিপক্ষে? রাজ্য সরকার অধ্যাদেশ জারি করে বলে দিয়েছে এর সাথে কোনো সম্পর্ক নেই সিএসসির। সিএসসি যদি 2,000 রিক্রুটমেন্ট হয় তার জন্য ফ্যাক্ট দায়ী নয়, যদি 5,000 রিক্রুটমেন্ট হয় তার জন্য ফ্যাক্ট দায়ী নয়।
যে রিক্রুটমেন্ট প্রসিডিওর চলতো সেটা চলবে, একইভাবে চলবে। একটা সম্পূর্ণ একটা ভিন্ন পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে নোশনালি এবং এটা সুপার নিউমারারি ওয়ান, এর সাথে কোনো সাবস্ট্যান্টিভ পোস্টের কোনো সম্পর্ক নেই, থাকবেও না কোনো দিন। যখন এনারা চলে যাবেন অটোমেটিক্যালি পোস্টগুলো বাতিল হয়ে যাবে, কিন্তু কোনো দিন কোনো ফুল টাইম পোস্ট বাতিল হয় না। তাই আপনাদের আবার বলবো, আপনারা বুঝুন, রিভোকস অ্যাক্ট করে অ্যাকচুয়ালি রাজনৈতিক একটা বাতাবরণ তৈরি করা ছাড়া, দেখুন বাইরের রাজ্যে তো এত কিছু বুঝবে না। বাইরের রাজ্যে বুঝবে একটা স্ক্যাম হচ্ছে যার নাম স্যাক্ট। এটাই রিভোকস অ্যাক্টের কিছু কিছু রাজনৈতিক নেতার উদ্দেশ্য। আপনারা যদি সমর্থন করেন রিভোকস অ্যাক্টকে, করতেই পারেন, কিন্তু যারা আপনাদেরকে প্রতিনিধিত্ব করছেন আপনাদের হয়ে, তাদের ইউটিউবে ভাষা বহিঃপ্রকাশ এবং তাদের ন্যারেটিভ দেখলে আপনারা বুঝতে পারবেন, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হয়ে কারা কিভাবে প্রতিনিধিত্ব করছে। তো আপনারা বুঝুন, নিজেদের সত্তাকে ব্যবহার করবেন না সত্তাকে ব্যবহৃত হতে দেবেন, সেটা আপনাদের হাতেই আমি ছেড়ে দিলাম। ভালো থাকবেন। ফ্যাক্ট পরিবারের পক্ষ থেকে সমস্ত গবেষক বন্ধু বান্ধবীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল মনোভাব জ্ঞাপন করা হয়। ঠিক একইভাবে বিভিন্ন গবেষক বন্ধু বান্ধবীরা তাদের বন্ধু বান্ধব ফ্যাক্টদেরকে অভিনন্দন জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন। এই সম্পর্কটা থাকুক, অটুট থাকুক, এবং যারা এই সম্পর্ক ভাঙার বিপক্ষে এবং পক্ষে, যারা পক্ষে, তারা নিপাত যাক। যারা রাজনৈতিক ধ্বজা ধরে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করছে সরকার বিরোধী, তারা অপপ্রচারটাই করার জন্যই এত কিছুর আলোকপাত করা, একটা স্ক্যাম হিসাবে তুলে ধরা। আপনারা বুঝবেন, এবং যে ইউজিসির গাইডলাইনের কথা ওনারা বারংবার বলছেন, বা আপনারাও কম বেশি পড়েছেন, আমি আপনাদের কথা দিচ্ছি সেই গাইডলাইন নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, এবং কখনোই ফ্যাক্ট বাতিল করে আপনাদেরকে সেই পোস্টে অ্যালট করা সম্ভবপর নয়। এটা খুব বাস্তবিক, এর পেছনে কারণ আছে এবং সংবিধানও তাই বলছে। তাই অহেতুক এটা আশা করে সত্যিই কোনো লাভ নেই যে ওই জায়গায় বাতিল হয়ে আমাদের অ্যালটমেন্ট হবে। আর এছাড়া ভুল ঠিক, নৈতিক অনৈতিক যদি আইনগত দিক থেকে বলেন, তা অবশ্যই আমি আর কয়েকদিনের মধ্যেই সেই ভিডিওটি আপলোড করব, যেখানে প্রত্যেকটা পংক্তি ধরে ধরে আমি বুঝিয়ে দেব ইউজিসি ঠিক কি বলতে চেয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।